আমাদের এক্সপেরিমেন্টের নাম হচ্ছে স্টাডি অফ দ্য হিস্টোলজিক্যাল প্রসিডিউর অফ ফিশ টিস্যু। আশা করছি তোমরা সবাই শীটটা কালেক্ট করেছো। হিস্টোলজি বলতে আমরা কি বুঝি? এটা হচ্ছে যে এমনি খুবই সংক্ষেপে যদি আমি বলি যে মাইক্রো অ্যানাটমি অফ টিস্যু, সেল অর অর্গান। ঠিক আছে, যে মাইক্রো অ্যানাটমি, মাইক্রো বুঝতে পারছো, এবং অ্যানাটমি আমরা যদি খুবই সূক্ষ্ম বলতে আমরা যে মাইক্রোস্কোপিক অবজারভেশন করতে যাই কোনো সেলের বা টিস্যুর অথবা অর্গানের, তাহলে আমাদের যে প্রসিডিউরটা ফলো করতে হবে সেটা হচ্ছে হিস্টোলজি প্রসিডিউর। আমরা তো খালি চোখে সেল দেখতে পারি না, আমরা শুধু পড়ি যে সেলের নিউক্লিয়াস আছে, এই আছে সেই আছে, সাইটোপ্লাজম আছে, আরো কি কি অর্গানেলস আছে, সব অর্গানেলস গুলো তো আমরা খালি চোখে দেখতে পারি না, সেলের যে অর্গানেলস গুলো আছে। তো এই সেলের অর্গানেলস গুলো যদি আমরা দেখতে চাই, ধরো যে নিউক্লিয়াস, আমরা একটা সেলের নিউক্লিয়াস দেখতে চাই, তাহলে আমরা খালি চোখে কিন্তু নিউক্লিয়াসটা দেখতে পারবো না। তো নিউক্লিয়াসটা দেখার জন্য আমাদের যে প্রসিডিউরটা ফলো করতে হবে সেই প্রসিডিউরটা হচ্ছে হিস্টোলজি। নিউক্লিয়াস একটা জাস্ট এক্সাম্পল দিলাম, এরকম আরো যে সেলের স্ট্রাকচার আছে বিভিন্ন, সবকিছু যদি আমরা মাইক্রোস্কোপিক অবজারভেশন করতে যাই তাহলে আমাদের হিস্টোলজি প্রসিডিউর ফলো করতে হবে। এক কথায় হিস্টোলজি কি। আর হিস্টোপ্যাথোলজি যদি আমরা বলি, যে আমরা যদি কোনো ডিজিজ ফিশের বা ডিজিজ স্যাম্পলের হিস্টোলজি করি, যে ডিজিজটার মানে কি ধরনের বা কেন হয়েছে, কি ধরনের ডেভিয়েশন গুলো হয়েছে, এসব কিছু যদি আমরা দেখতে যাই তখন আমাদের করতে হবে হচ্ছে হিস্টোপ্যাথোলজি। প্যাথোলজি টার্মটা থাকলে যে ডিজিজের সাথে সংযুক্ত সেটা হচ্ছে হিস্টোপ্যাথোলজি। আমরা যদি এমনি নর্মাল একটা স্যাম্পল নিয়ে করি সেটা আমরা হিস্টোলজি স্যাম্পল করব, কিন্তু যদি আমাদের প্যাথোলজিক্যাল অ্যানালাইসিস করতে হয় বা প্যাথোলজিক্যাল কোনো কাজ থাকে তাহলে আমরা হিস্টোপ্যাথোলজি করব। প্রসিডিউর কিন্তু সেম, জাস্ট উদ্দেশ্যটা ভিন্ন। আমরা যে তোমরা যে ছবিটা দেখতে পাচ্ছ, এটা যারা কতদিন দেখেছো বলতে পারবা। এটা হচ্ছে একটা গিলের ছবি, গিল, ফিশের যে গিল আছে সেই গিলের একটা হিস্টোলজিক্যাল স্লাইডের ছবি এটা। ঠিক আছে, এমনি নর্মাল গিল তো তোমরা দেখছো, নর্মাল গিল যেরকম দেখা যায় সেই গিলটাকে যদি আমরা হিস্টোলজি প্রসিডিউরের মাধ্যমে স্লাইড প্রিপারেশন করি, দেন সেই স্লাইডটাকে যদি আমরা মাইক্রোস্কোপে দেখতে যাই তাহলে আমরা এইরকম একটা পিকচার দেখতে পাবো। এটার সুবিধাটা কি দেখো, যে এখানে বিভিন্ন ধরনের কালার দেখতে পাচ্ছ, যে পিঙ্ক কালার দেখা যাচ্ছে, আবার ব্লু কালার দেখা যাচ্ছে। এগুলো হচ্ছে স্টেইন ব্যবহার করা হয়, মানে কালার ইউজ করা হয়, কন্ট্রাস্ট কালার দেয়া হয় যাতে আমাদের সেলের যে নিউক্লিয়াস অথবা আরো বিভিন্ন সেল থাকবে, বা অর্গানের যদি আমরা বিভিন্ন সেল দেখতে যাই, অর্গানের মাইক্রোস্কোপিক স্ট্রাকচার যদি দেখতে যাই, তাহলে যে আমরা যাতে খুব স্পষ্ট ভাবে দেখতে পারি সেজন্য স্টেইন ইউজ করা হয়, যার কারণে এটা কিন্তু এরকম কালারফুল দেখা যাচ্ছে, এখানে স্টেইন ইউজ করা আছে। ঠিক আছে, তো এখানে দেখো যে গিলের আমরা কি বিভিন্ন এই যে ব্লু কালার যে দেখতে পাচ্ছ, এই ব্লু কালার গুলো কিন্তু বিভিন্ন সেল, এক একটা সেলের এক একটা নাম আছে, এক একটা পজিশন আছে। তো এই সবগুলো যদি আমরা এই সব কিছু স্টাডি আমরা কিন্তু হিস্টোলজির স্লাইড প্রিপারেশনের মাধ্যমে এই স্টাডি গুলো আমরা করতে পারি। তাহলে এখন যদি বলো যে ম্যাডাম তাহলে আমরা এটা করে কি হবে বা কেন করব আমরা এই হিস্টোলজি স্লাইড গুলো। দেখো এই আগের যে ছবিটা দেখেছিলে আর এখনকার যে ছবিটা দেখা যাচ্ছে, দুটো ছবির মধ্যে কিন্তু পার্থক্য আছে বা পার্থক্য দেখা যাচ্ছে।
পার্থক্যটা কি দেখো, এই ছবিতে একদম এই যে গোল যে পোর্শনটা, এই পোর্শন গুলো কিন্তু ইনফেকশন বা ডিজিজের কারণে এরকম হয়েছে, যে চেঞ্জ গুলো হয়েছে ডিজিজের কারণে, যে প্যাথোলজিক্যাল যে চেঞ্জ গুলো হয়, এই চেঞ্জ গুলোর কারণে শেপটা এরকম হয়ে গেছে, এরকম রাউন্ড। তাহলে আমরা এই দুটো ছবি থেকে, আগের ছবিটা এবং এখনকার ছবিটা, এই দুটো ছবি থেকে আমরা কি বুঝতে পারবো বা কি কম্পেয়ার করতে পারবো? এটা হচ্ছে ডিজিজ আক্রান্ত। হেলদি গিল আর হচ্ছে ডিজিজ গিল কোনটা, এটা বুঝতে পারবো। হ্যাঁ, তাহলে আমাদের যেমন এখানে হচ্ছে হ্যাঁ, যে হিস্টোলজির আমাদের পারপাসটা হচ্ছে এই জায়গায় হিস্টোপ্যাথোলজির পারপাসটা হচ্ছে যে আমরা যদি একটা নর্মাল হেলদি ফিশ এবং একটা ডিজিজড ফিশের দুটো স্যাম্পল নিয়ে যদি আমরা হিস্টোলজি স্লাইড প্রিপারেশন করি, তাহলে আমরা ডেভিয়েশনটা বুঝতে পারবো বা অল্টারেশন বা কি পরিবর্তনটা হয়েছে, সেই পরিবর্তনটা আমরা বুঝতে পারবো, যেখান থেকে আমরা ফার্দার প্রসিড করব যে এটা আসলে কি ধরনের ডিজিজ হতে পারে বা কি কারণে এই ডিজিজটা হতে পারে, আমরা ফার্দার টেস্ট করতে পারবো। কিন্তু আমরা প্রিলিমিনারি ধারণাটা এখান থেকে পেতে পারি। এটা ইম্পর্টেন্স যেটা বোঝালাম এটাই। আরো কিছু ইম্পর্টেন্স আছে, যে দেখো যে দ্য শেপ, মানে আমরা সেলের, দেখো গিলের যে বিভিন্ন সেল গুলো আমরা দেখতে পেলাম, তাহলে সেলের অর্গানের আমরা বিভিন্ন যদি সেল থাকে সেই সেলের সাইজ, শেপ, স্ট্রাকচার বুঝতে পারবো। তারপর কি যে বিভিন্ন সেলের সম্পর্কে ধারণা, ফ্যামিলিয়ার উইথ নর্মাল সেল অ্যান্ড টিস্যু সেল, বিভিন্ন পরিচয় পাবো আমরা, বিভিন্ন সেলের সম্পর্কে ধারণা পাবো। আর ফাইনালি কি পাবো, যে নর্মাল এবং অ্যাবনর্মালের ডিফারেন্সটা আমরা বুঝতে পারবো এখান থেকে হিস্টোলজি স্লাইড প্রিপারেশনের মাধ্যমে। ক্লিয়ার? জি ম্যাম। ওকে, আমরা দেন যে জিনিসটা আমরা দেখবো যে ইকুইপমেন্টস এবং কেমিক্যালস, এই এক্সপেরিমেন্টটাতে আমাদের কি ধরনের ইকুইপমেন্টস গুলো লাগবে আমরা জাস্ট এট এ গ্লান্স একটু দেখে নিব। ছবিগুলো এমনি দেখায়, ওটা স্লাইডটা পড়ে লাভ নেই। এটা ফিকজিটিভ এজেন্ট লাগবে আমাদের, তারপর ওয়াটার বাথ লাগবে, নাইফ শার্পনার, নামগুলো অপরিচিত লাগলেও অরিড হওয়ার কিছু নাই, আস্তে আস্তে পরিচয় হয়ে যাবে এগুলোর সাথে। তারপর ওয়াক্স ডিসপেন্সার, মাইক্রোটোম মেশিন, হট এয়ার ওভেন, স্টেইনিং এজেন্ট, মাউন্টিং এজেন্ট, তারপর হচ্ছে হট প্লেট আর অটোমেটিক টিস্যু প্রসেসর। আমাদের এই কেমিক্যালস এবং ইকুইপমেন্টস গুলো লাগবে যদি আমরা কোনো হিস্টোলজি স্লাইড প্রিপারেশন করতে যাই। এটা একটা ওয়াক্স ডিসপেন্সার, তোমাদের একটু ছবি দেখাই। তারপর টিস্যু হোল্ডিং ক্যাসেট বলা হয় এগুলোকে, যে আমরা যে টিস্যুটা নিয়ে কাজ করব বা যে স্যাম্পল নিয়ে কাজ করব সেই স্যাম্পলটা আমরা এরকম ক্যাসেটের মধ্যে করে রাখবো। তারপর এটা ডিপিএক্স বলা হয়, এটা একটা মাউন্টিং এজেন্ট, মানে আঠা টাইপের আর কি, আঠার কাজ করে। তারপর স্টেইনিং র‍্যাক, দেখো এই যে এর মধ্যে যে এটা একটা জার, এই যে লিকুইড গুলো কালারফুল যে লিকুইডটা, এগুলো কিন্তু স্টেইনিং যে সলিউশন আছে, ঠিক আছে, এটা ধরো যে মনে করো একটা সলিউশন, এই সলিউশনের মধ্যে এই যে স্লাইড গুলো ডুবানো থাকে, এটা এভাবে আমরা স্টেইনিং করা হয় আর কি, যে স্টেইনিং সলিউশনের মধ্যে স্লাইড গুলো ডুবানো হয়। এটা এরকম জারের মতো হতে পারে, একটা বক্স টাইপের, আবার এই যে র‍্যাক টাইপের হতে পারে। এই যে র‍্যাকটা দেখতে পাচ্ছ আমার কার্সরটা, যেখানে কার্সর কি দেখা যায় না ম্যাম, কার্সর দেখা যায় না? না এখন যাচ্ছে। হ্যাঁ ঠিক আছে, পয়েন্টার। এই যে এটা হচ্ছে তোমার সলিউশনের মধ্যে স্লাইড গুলো ডুবানো থাকে, অথবা আমরা এই যে স্টেইনিং যে র‍্যাকটা এখানে এটা ইউজ করতে পারি, এখানে স্লাইড গুলো এখানে রেখে দেন এইটা পুরোটাই তোমার এই যে জারের মধ্যে চুবানো থাকে। তারপর এটা হচ্ছে মাইক্রোটম মেশিন, যে এই মাইক্রোটম মেশিন দিয়ে আমরা কি করি, এটা হচ্ছে সেকশনিং করা হয় বা কাটার কাজে ব্যবহৃত হয়, কাটা হয়।
এটার নাম হচ্ছে মাইক্রোটোম মেশিন। তারপর আছে ওয়াটার বাথ, এখানে হট ওয়াটার থাকে 40°C টেম্পারেচার। তারপর আছে অটোমেটিক টিস্যু প্রসেসর, এখানে যে হিস্টোলজির যে প্রসিডিউর গুলো আছে এই প্রসিডিউর গুলো মোটামুটি সব কয়েকটা প্রসিডিউর এখানে একসাথে করা যায় আর কি। চার করো দেখি। ম্যাম একটা কোশ্চেন ছিল, এখানে স্টেইনিং কালার আমরা কোনটাকে ইউজ করব? কোনটাতে বলতে আবার বলো। মানে কোন কালারটা ইউজ করব মাছের গিলে? এখানে বিভিন্ন ধরনের কালার আছে, আমি যাচ্ছি পরে আসতেছি কালারিং। স্টেনিং এর স্টেপে আছে আমাদের, ওই স্টেপে আমরা পড়াবো, আসতেছি। দেখো এতক্ষণ আমরা প্রিলিমিনারি একটু ধারণা পেলাম, এখন যদি আমরা স্টেপস গুলো দেখি যে হিস্টোলজি কি কি স্টেপ আছে। আমরা গত ক্লাসে ক্লিয়ারিং পর্যন্ত মনে হয় পড়েছিলাম, হ্যাঁ ক্লিয়ারিং পর্যন্ত পড়েছিলাম। যারা গত ক্লাসে ছিলে না তাদের জন্য একটু দেখো যে অ্যানেস্থেটাইজেশন, তারপর হচ্ছে কালেকশন অফ স্যাম্পল, ফিক্সেশন, ডিহাইড্রেশন এবং ক্লিয়ারিং, এ পর্যন্ত আমরা গত ক্লাসে পড়েছিলাম। অ্যানেস্থেটাইজেশন, তাহলে অ্যানেস্থেটাইজেশন আমরা কি করব, এটা নাম থেকে তোমরা বুঝতে পারছো যে ইনসেনসিটিভিটি ক্রিয়েট করার জন্য আমরা অ্যানেস্থেশিয়া ইউজ করব, ক্লোরোফর্ম ইউজ করতে পারি, বা আরো কিছু অ্যানেস্থেটিং এজেন্ট আছে MS-2022 এটা ইউজ করতে পারি। তারপর কালেকশন অফ স্যাম্পল, আমরা যেই স্যাম্পলটা দিয়ে কাজ করব টিস্যু স্যাম্পল, যে আমরা যেখান থেকে স্যাম্পল নিব যে জায়গাটা বা ডিজিজ যে জায়গাটা আছে বা যে কোনো লেশন বা যে কোনো অর্গান, আমাদের যেটা স্যাম্পল আর কি, আমরা যেটা নিয়ে কাজ করব সেই স্যাম্পলটা আমাদের কালেক্ট করা আর কি, সেটা হচ্ছে কালেকশন অফ স্যাম্পল। দেখো যে আমরা যেভাবে যেটা দরকার আর কি, এখানে মাসেল নিয়েছে, আমাদের যদি গিল নিতে হয় গিল নিব, বা কিডনি নিতে হলে কিডনি নিব, যে যে যার যেটা ডিজায়ার সে সেই স্যাম্পলটা নিবে। দেন আমরা স্যাম্পলটা কালেক্ট করার পর সেই স্যাম্পলটা কি করব, ফিক্সেশন। কিছু ফিক্সেটিভ এজেন্টস আছে যেমন 10% বা ফরমালিন বা বাফার ফরমালিন, আরো কিছু ফিক্সেটিভস আছে, আমরা এই ফিক্সেটিভস এর মধ্যে আমাদের স্যাম্পলটা রেখে দিব, যে টিস্যু স্যাম্পলটা ফিক্সেটিভস, যে ফিক্সেটিভস এজেন্ট গুলো আছে সেই ফিক্সেটিভ এজেন্ট গুলোর মধ্যে টিস্যু স্যাম্পলটা রেখে দিব। এটা বিভিন্ন কারণে রাখা হতে পারে, যদি আমরা ফার্দার স্টোর করতে চাই স্যাম্পলটাকে সেজন্য রাখতে পারি, আবার আমাদের পরের যে প্রসেস গুলো আছে, আমরা পরবর্তী যে স্টেপ গুলোতে যাব সেই স্টেপ গুলোকে কাজগুলো সহজ করার জন্য এই ফিক্সেশনটা করা হয়। ফিক্সেশনটা করলে আমাদের পরের স্টেপের কাজগুলো সহজ হয়ে যায়, বা টিস্যুর স্ট্রাকচারটা বা টিস্যুর যে কম্পোজিশন গুলো এই সবকিছু ইন্টিগ্রিটিটা ঠিক থাকে আর কি, যার কারণে আমরা ফিক্সেশনটা করে থাকি বা ফিক্সেটিভ এজেন্ট ইউজ করি। ফিক্সেটিভ এজেন্টস এর নামগুলো তোমরা দেখে থাকবা, যে আমরা বিভিন্ন ধরনের বুইন্স ফিক্সেটিভস আছে, বা 10% ফরমালিন, বাফার্ড ফরমালিন, তারপর ডেভিডসন ফিক্সেটিভ, এগুলো এক একটার জন্য এক এক রকম। জন্য গোনাডের জন্য আমরা বুইন্স ফিক্সেটিভ ইউজ করি, বা শিম যদি নেই তাহলে আমরা ডেভিডসন ফিক্সেটিভ ইউজ করি, আর ইন জেনারেল 10% ফরমালিন ইউজ করা হয় আর কি। এটার কম্পোজিশন গুলো তোমরা শীট থেকে একটু দেখে নিবা যে কোনটার কি কম্পোজিশন, যে 10% ফরমালিনে কি কি থাকতে আছে, বা ডেভিডসন ফিক্সেটিভস এ কি ধরনের কি কি কম্পোজিশন গুলো আছে, এগুলো বোঝানোর কিছু নাই বা মুখস্থ করারও কিছু নেই, এটা জাস্ট তোমরা শীট থেকে দেখে নিও। আচ্ছা কেউ যদি তোমাদেরকে বলা হয় যে 10% ফরমালিন কিভাবে তৈরি করবা, এমনি ইন জেনারেল ধরো যে আগের নলেজ যদি নাও থাকে তারপরেও না, হ্যাঁ এই যে পার্সেন্টেজটা বা ক্যালকুলেশন করাটা, এটা
দেখে নিবা, কারণ 10% যদি বলে বা 20% যদি বলে, তার মানে কি তোমার 20% মানে 20 ইউনিট তোমাকে ফরমালিন দিতে হবে, আর বাকিটা তোমাকে পানি দিতে হবে। এটাই, এই ক্যালকুলেশনটাও অনেকেই আবার বুঝে না বা পারে না, বুঝতে পারছো? যে তোমাকে যদি বলে যে 50% ফরমালিন তৈরি করো, তার মানে কি তুমি 50% মানে 50 ইউনিট বা 50 ইউনিট যেটাই দাও, ml দাও, গ্রাম দাও, যাই দাও, ফরমালিন দিবা, আর বাকি যে থাকবে বাকি 50 সেটা হচ্ছে পানি। পানি দিতে হবে। এভাবে তুমি 100 এ করতে পারো, 1000 ml বা যেটা যত ml তোমার লাগবে সেটাকে কনভার্ট করে নিতে হবে তততে। এরপর আমরা কোথায় আছি? ডিহাইড্রেশন। ডিহাইড্রেশন মানে আমরা বুঝি কি, যে পানি বের করে নেওয়া। ডিহাইড্রেশন যে টিস্যু থেকে আমরা যে স্যাম্পলটা নিয়ে কাজ করছি, সেই স্যাম্পলের মধ্যে তো ওয়াটার কন্টেন্ট থাকবে, তাহলে আমরা ডিহাইড্রেটিং এজেন্ট গুলো আছে, সেই ডিহাইড্রেটিং এজেন্টের মাধ্যমে আমরা টিস্যুর যে ওয়াটার কন্টেন্ট আছে সেটা আমরা বের করে নিব। কারণ ওয়াটার থাকলে আমাদের সেটা কাজ করতে বাধা দিবে বা আমাদের ফার্দার প্রসেস গুলোতে সমস্যা সৃষ্টি করবে। এর জন্য আমাদের ওয়াটারটা বের করে নিতে হবে, ঠিক আছে? ওয়াটার বিভিন্ন এজেন্ট আছে, যেমন এটা নরমাল ইউজ করা হয় অ্যালকোহল, যে অ্যালকোহল দিয়ে আমরা হচ্ছে ডিহাইড্রেটিং এজেন্ট হিসেবে ব্যবহৃত হয় হচ্ছে অ্যালকোহল। এরপর আমরা যেটা করব যে ক্লিয়ারিং। ডিহাইড্রেশনের ফলে যে আমরা ডিহাইড্রেশনে আমরা যদি অ্যালকোহলটা ইউজ করব, সেই অ্যালকোহলটাও আর হচ্ছে আমাদের এই ক্লিয়ারিং এর যে ক্লিয়ারিং যে আছে, এই ক্লিয়ারিংটা মানে হচ্ছে আমরা স্যাম্পলটাকে ক্লিয়ারিং নাম থেকেই বুঝতে পারছি যে ক্লিয়ার করব। এটা কেন করব, যে আমাদের টিস্যুটাকে একটু ট্রান্সপারেন্ট দেখা যাবে বা স্বচ্ছ বা কাজ করতে আমাদের সুবিধা হবে, যার কারণে আমরা এই ক্লিয়ারিং এজেন্ট ইউজ করব। আর এটার আরেকটা কারণ হচ্ছে যে আমরা এই ক্লিয়ারিং এর পরের যে স্টেপটাতে যাব, সেটা হচ্ছে ইনফিল্ট্রেশন। হ্যাঁ, এই ইনফিল্ট্রেশনে আমাদের কিছু ওয়াক্স ইউজ করতে হবে, বা আমরা প্যারাফিন বা মোম টাইপের মোম ইউজ করব। তো আমরা যে ডিহাইড্রেশনে যে অ্যালকোহলটা ইউজ করেছিলাম, সেই অ্যালকোহলটাকে এই ক্লিয়ারিং এজেন্টের মাধ্যমে সেই অ্যালকোহলটাও কিন্তু হয়ে যাবে, তোমার এই ক্লিয়ারিং এজেন্টের মধ্যে অ্যালকোহলটা মিক্স হয়ে যাবে, বা এটা রিমুভ বলো বা মিক্সিং বলো, এটা হবে। কারণ কি, যদি ওই অ্যালকোহলটা আমাদের থেকে যায়, তাহলে অ্যালকোহল কিন্তু আবার ওই প্যারাফিন ইনফিল্ট্রেশনে যে স্টেজটাতে আমরা যাব, ওখানে গিয়ে সমস্যা সৃষ্টি করবে। তো এই জন্য ক্লিয়ারিং এর আমাদের দুটো স্টেপ, একটা হচ্ছে যে আমাদের আগের প্রসেসে যে অ্যালকোহলটা ছিল, সেই অ্যালকোহলটা মিক্স হবে এই ক্লিয়ারিং এজেন্টের সাথে, এবং সাথে সাথে টিস্যুটাও ট্রান্সপারেন্ট হবে। টিস্যু ট্রান্সপারেন্টের মেইন উদ্দেশ্য, সাথে ওই কাজটাও করে আর কি ওটা। এই যে দেখো, ক্লিয়ারিং এর জন্য আমরা জাইলিন ইউজ করি, কমনলি জাইলিন ইউজ করা হয়, আরো কিছু আছে বেনজিন, টলুইন, ক্লোরোফর্ম বা হাইড্রোকার্বন, এই সবগুলো ইউজ করা হয়। তার মানে জাইলিনটা কি হবে, দেখো জাইলিন কিন্তু অ্যালকোহলের সাথে, ওই যে ডিহাইড্রেশনে যে আমরা অ্যালকোহলটা ইউজ করছিলাম, সেই অ্যালকোহলের সাথে মিক্সেবল হবে। ওকে, আমাদের এই পর্যন্ত ছিল গত ক্লাসের পড়া। যারা গত ক্লাসে ছিলে তাদের জন্য রিভিশন, যারা ছিল না তাদের জন্য নতুন, আর এখন থেকে সবার জন্য নতুন ইনফিল্ট্রেশন থেকে। তাহলে ইনফিল্ট্রেশনে দেখো, the process in which molten wax or paraffin is entered into the intracellular space of the tissue sample। ঠিক আছে, যে ইন্ট্রাসেলুলার স্পেস অফ দ্য টিস্যু, যে টিস্যুর যে ইন্ট্রাসেলুলার, টিস্যুর মধ্যে কিছু ইন্ট্রাসেলুলার স্পেস আছে, সেই স্পেস গুলোতে আমরা কি করব,
যে মল্টেন ওয়াক্স মানে গলিত মোম, মল্টেন মানে হচ্ছে কি গলিত, গলিত ওয়াক্স অথবা প্যারাফিন, মোমও দিতে পারি অথবা প্যারাফিনও দিতে পারি, যে এই টিস্যুর ইন্ট্রাসেলুলার স্পেসের মধ্যে আমরা এই প্যারাফিন বা ওয়াক্সটা প্রবেশ করাবো, ইন্টু দ্য ইন্ট্রাসেলুলার স্পেস। যে এইটা যেটা করব সেটা হচ্ছে ইনফিল্ট্রেশন। ইনফিল্ট্রেশন মানে এই যে নামটা থেকে দেখো যে কি ফিল্ট্রেশন করব আমরা, প্যারাফিন বা ওয়াক্স ফিল্ট্রেশন করব। কোথায় ফিল্ট্রেশন করব? টিস্যুর ইন্ট্রাসেলুলার স্পেসের মধ্যে। স্টেপ হচ্ছে এমবেডিং। এমবেডিং মানে হচ্ছে কোনো কিছু বসানো। হ্যাঁ, যে আমরা যে ইনফিল্ট্রেশন করলাম, ইনফিল্ট্রেশন করার পরে যে স্যাম্পলটা হবে, সেই স্যাম্পলটা আমরা কি করব, একটা কোথাও বসাতে হবে আমাদের কাজের সুবিধার জন্য। ঠিক আছে, ইন দিস প্রসেস দ্য স্যাম্পল ইজ এমবেডেড in or covered by mesh of paraffin which supports the tissue during sectioning. দেখো এটা কাজটা কি, যে সাপোর্টস দ্য টিস্যু মানে টিস্যুটাকে সাপোর্ট দিবে টিস্যু। হ্যাঁ, আর এটাকে কোথায় বসাবো আমরা? ম্যাশ অফ প্যারাফিন। ঠিক আছে, যে প্যারাফিনের একটা ব্লক তৈরি করব আমরা, বা প্যারাফিন আর মোম কিন্তু মোরাললেস সেম, একটা হচ্ছে মেল্টিং টেম্পারেচার একটু কম বেশি আছে। হ্যাঁ, তো আমরা এই স্যাম্পলটাকে এমবেডেড মানে হচ্ছে কি বসানো, স্যাম্পলটাকে প্যারাফিনের মধ্যে আমরা স্যাম্পলটাকে বসাবো, এটাই হচ্ছে এমবেডিং, যে কোথাও বসানো, স্যাম্পলটাকে আমরা কোথাও বসাবো। তাহলে এই দেখো যে আমাদের সরি একটু এক মিনিট জাস্ট। ওকে, যে এমবেডিং মানে হচ্ছে কি, যে আমরা স্যাম্পলটাকে বসাবো, কোথায় বসাবো, যে প্যারাফিন, ম্যাশ অফ প্যারাফিন, একটা প্যারাফিনের ব্লক বলতে পারো তোমরা এটাকে, যে প্যারাফিনের ব্লকের মধ্যে আমরা এই স্যাম্পলটাকে বসাবো। তাহলে কেন বসাবো? যে সাপোর্টস দ্য টিস্যু, টিস্যুটাকে সাপোর্ট দিবে, এই সাপোর্টিং এই হিসেবে কাজ করবে হচ্ছে আমাদের এই প্যারাফিনের যে ব্লকটা আছে সেটাকে। আর এই পুরো প্রসেসটাকে আমরা বলবো এমবেডিং। দেখো যে যে পিকচারটা দেখা যাচ্ছে, এই পিকচারের মধ্যে একটা মোমের ব্লক দেখা যাচ্ছে, এই চারপাশে এগুলো কিন্তু হচ্ছে মোম। হ্যাঁ, আর এই মাঝখানে দেখো স্যাম্পলটা, তার মানে আমাদের স্যাম্পলটা কিন্তু সাইজে খুবই ছোট। তাহলে এই ছোট স্যাম্পলটাকে হ্যান্ডেল করতে কিন্তু আমাদের একটু অসুবিধা বা ডিফিকাল্ট, যার কারণে কিন্তু আমরা এই স্যাম্পলটাকে এই মোমের মধ্যে বসায় নিলাম, যাতে আমাদের ফার্দার হ্যান্ডেলিং এ সুবিধা হয়। ঠিক আছে, এটার জন্য এটা করা। তারপর পরের প্রসেস হচ্ছে, আমরা দুটো প্রসেস দেখলাম, যে ইনফিল্ট্রেশন, তারপর হচ্ছে এমবেডিং। দেন আমাদের পরের স্টেপ হচ্ছে ট্রিমিং। এটা কিছু না, যে আমরা যে আগে যে ব্লকটা দেখেছিলাম, এই ব্লকটা এখানে দেখো সুন্দর একটা শেপে আছে, তো এই ব্লকটা করার সময় একটু শেপটা চেঞ্জ হয়ে যেতে পারে বা একটু এবড়ো থেবড়ো থাকতে পারে। তো আমরা যা একটু কি করব, যে এই ব্লকটাকে একটু শেপ নিব, বা একটু আনডিজায়ারেবল যে পার্ট গুলো আছে সেই পার্টটা আমরা একটু কেটে ফেলে দিব। যে ট্রিমিং নামটা থেকে আমরা বুঝতে পারছি কি ট্রিমিং মানে হচ্ছে কি কেটে ফেলা। তাহলে যে মোমের যে আনডিজায়ারেবল পার্ট থাকবে সেগুলো আমরা একটু কেটে ব্লকটাকে একটু সুন্দর শেপ করব। বুঝতে পারছো, যে এই যে ব্লকটা আছে, এই ব্লকটা কিন্তু শেপ করার পরে এরকম সুন্দর দেখা যাচ্ছে, তাহলে এটা শেপ করার আগে হয়তো একটু এবড়ো থেবড়ো ছিল। তাহলে এই এবড়ো থেবড়ো পার্ট গুলোকে আমরা একটু কেটে চেঁচে সুন্দর করে একটা শেপ দিব, যে এটা হচ্ছে ট্রিমিং। তাহলে কিন্তু সহজ, যে ট্রিমিং কিন্তু কিছুই না, যে জাস্ট একটু কেটে সাইজ করা, এটা হচ্ছে ট্রিমিং। আর এমবেডিংটা কি, বসানো, মোমের ব্লকের মধ্যে আমরা টিস্যুটাকে বসাবো। আর ইনফিল্ট্রেশনে কি আসবে, যে টিস্যুর যে ইন্ট্রাসেলুলার স্পেস আছে সেই ইন্ট্রাসেলুলার স্পেসের মধ্যে আমরা মোম বা প্যারাফিন প্রবেশ করাবো। তাহলে আমরা এই তিনটা স্টেপ
দেখলাম এখন পর্যন্ত। এটা কি ম্যাম? এটা আমি একটা ভিডিও দেখাতে চাচ্ছি, কিন্তু ভিডিওটা তো ওপেন করতে পারছি না কেন? পাওয়ার পয়েন্ট থেকে কি মানে ভিডিও ওপেন হবে না কি? সরি, আমি একটু প্রবলেম ফেস করছি। আচ্ছা, আমি এই পাওয়ার পয়েন্টটা স্টপ করে দিয়ে আর মেইন ফোল্ডার থেকে দেখাচ্ছি ভিডিওটা, ঠিক আছে? একটু ওকে ম্যাম। ডিস্টার্ব হবে, কিন্তু বুঝতে পারছি না ভিডিওটা কেন ওপেন হচ্ছে না। দেখা যাচ্ছে? জি ম্যাম। জি ম্যাম। হ্যাঁ, আচ্ছা, এই ভিডিওটা একটু দেখো যে আমি যে 3টা স্টেপ পড়ালাম, এই 3টা স্টেপের একটু বুঝতে পারবা। শোনা যায় না তাই না? সাউন্ড শোনা যায় কি? না ম্যাম। না। আচ্ছা, এমনি শুধু দেখো। দেখো, এই যে এখানে যে চেম্বারের মধ্যে কি দেখাচ্ছে, এগুলো কিন্তু যে প্যারাফিন বা মোম, এটা কি লিকুইড লিকুইড ফর্মে আছে, কিন্তু প্যারাফিনটা আগে লিকুইড ফর্মে আছে। এবার এই জায়গাটা একটু দেখো। দেখো, একটা ছোট ট্রে এর মতো নিল। এখানে দেখো, এই যে দেখতে পাচ্ছ, এই যে আমরা যেমন কফি কফি বের করি না কফি মেশিন থেকে, সেরকম কিন্তু এই যে লিকুইড মোমটা এখান থেকে বের করে নিয়ে এই ছোট্ট ট্রেটাতে নিচ্ছে। এই যে বুঝতে পারছো, এখানে কিন্তু লিকুইড মোমটা। তারপর দেখো, এই লিকুইড মোমের মধ্যে এই টিস্যুটা দিবে এবার। বুঝতে পারছো, এই যে ওয়াক্স ডিসপেন্সার যে আগে বলছিলাম না, এই যে এটাই কিন্তু ওয়াক্স ডিসপেন্সার আমাদের, যেমন এই দিক থেকে এটা লিকুইড মোমটা বের হয়। এই দেখছো, লিকুইড মোমটার মধ্যে স্যাম্পলটা দিয়ে দিল, দেন ক্যাসেটটা আবার দিল, দিয়ে এই যে আবার দেখো লিকুইড মোম ঢেলে দিচ্ছে। এটাকে এখন একটু কি রুম টেম্পারেচার রাখলে মোমটা জমাট বেঁধে যাবে। দেখো যে এটা যখন সলিড হয়ে যাবে, তারপরে এই যে দেখছো, যে সলিড হওয়ার পরে কিন্তু এই যে সুন্দর একটা, এই যে মানে ইমবেডিং আর কি, এটাই যে আমরা প্যারাফিনের মধ্যে স্যাম্পলটাকে বসিয়ে দিলাম। তারপর এই যে দেখো যে এই যে ট্রিমিং ট্রিমিং করতেছে। তারপর এটাকে পরের ফার্দার স্টেপের জন্য রেখে দিচ্ছি। ওকে, ক্লিয়ার? জি ম্যাম। জি ম্যাম। কিন্তু পাওয়ার পয়েন্ট থেকে ভিডিও ওপেন হচ্ছে না কেন, এটা তো বুঝতে পারলাম না। এই তো এবার ঠিক আছে।
আচ্ছা আর দেখাতে হবে না। ঠিক আছে, আমরা এবার পরের স্টেপে যাব। পরের স্টেপটা হচ্ছে আমাদের সেকশনিং। সেকশনিং মানে কি, দেখো যে আমরা কি করব, যে ছোট ছোট স্লাইস করে নিব। যে আগের যে ব্লকটা তৈরি হলো না আমাদের, সেই ব্লকটাকে আমরা এখন সুন্দর পাতলা স্লাইস করে কেটে নিব এই সেকশনিং এর মাধ্যমে। তাহলে কিভাবে কাটবো দেখো, যে সেকশনিং ডান, যে মাইক্রোটম মেশিন যে আগে দেখাইছিলাম, সেই মাইক্রোটম মেশিনের মাধ্যমে আমরা সেকশনিংটা করব।
হ্যালো, জি শোনা ম্যাম। যাচ্ছে? জি ম্যাম। আচ্ছা, ঠিক আছে। সরি, আমার কোথায় যে চাপ পড়ে হয়। আচ্ছা, ঠিক আছে। প্রবলেম হলে তোমরা আমাকে একটু কাইন্ডলি ইনফর্ম করবা, হ্যাঁ? একজন একটু ইনফর্ম করবা, তাই হবে। ঠিক আছে, আমরা কোথায় ছিলাম? সেকশনিং এ। আই এম সরি রিয়েলি। সেকশনিং এ আমরা আছি। তাহলে সেকশনিং আমরা কি বলছি যে মাইক্রোটম মেশিন দিয়ে আমরা সেকশনিং করব। এখানে রেঞ্জ আছে যে আমরা কতটা থিন করতে চাই আমাদের স্যাম্পলটাকে। এখানে 2 to 10 মাইক্রোমিটার। দেখো যে মাইক্রোমিটার কিন্তু অনেক খুবই সূক্ষ্ম একটা ইউনিট। ঠিক আছে, আমরা এরকম সূক্ষ্ম ইউনিট পর্যন্ত স্লাইস করতে পারবো এই মাইক্রোটম মেশিনের মাধ্যমে। দেন আমরা কি করব যে আমরা যখন স্লাইস করার পরে এই স্লাইস গুলোকে রিবন বলা হয়। এই রিবন গুলোকে আমরা ওয়াটার বাথ, ঠিক আছে, ওয়াটার বাথের মধ্যে প্লেস করব, যেখানে 40°C টেম্পারেচারে ওয়াটার থাকবে। তো এই ওয়াটার বাথে প্লেস করার পর ওখান থেকে আমরা স্যাম্পলটাকে একটা কি বলে স্লাইডের মধ্যে স্যাম্পলটাকে তুলে নিব। দেখো এই যে এখানে একটু দেখাচ্ছি যে এই যে মাইক্রোটম মেশিনের মাধ্যমে দেখো এই যে আমার পয়েন্টারটা দেখো যে এই যে স্লাইস করে দেখো কি পরিমাণ পাতলা স্লাইস করে স্যাম্পলটাকে কেটে নেওয়া হয়েছে। এই যে লম্বা যে এটাকে বলা হচ্ছে রিবন। হ্যাঁ, এই রিবনটাকে আমরা দেন আর রাইট সাইডের পিকচারে দেখো যে রিবনটাকে আমরা ওয়াটার বাথের মধ্যে প্লেস করব। এই যে দেখো যে রিবন ফ্লোটিং ইন ওয়াটার বাথ। এই দেখো যে ওয়াটার বাথের মধ্যে রিবনটা একদম দেখো কি পরিমাণ পাতলা। আর এটা এরকম কি এখানে সাইড দিয়ে কিন্তু এগুলো হচ্ছে কি মোম, আর মোমের মাঝখানে হচ্ছে মানে স্যাম্পলটা। তারপর এই দেখো এই ওয়াটার বাথ থেকে আমরা স্লাইডের মধ্যে স্যাম্পলটাকে তুলে নিব। দেখো এখানে থেকে একটু ক্লিয়ার হবে। এটা যে মাইক্রোটম মেশিন, হ্যাঁ মাইক্রোটম মেশিনটা সেট করতেছে যে ব্লেড, এটা ব্লেড বসায় দিল কিন্তু। ব্লেড বসানোর পরে এখন দেখো যে মাইক্রোটম মেশিনের মাধ্যমে কিভাবে ব্লকটাকে স্লাইস করবে। এই যে দেখো ব্লকটাকে এই যে মেশিনের মধ্যে সেট করে দিল। দেখো ওই যে আগে যে আমরা ব্লকটা করেছিলাম সেই ব্লকটাকে এখন এই যে পাতলা করে এটা স্লাইস করে কেটে নিবে এখানে। দেখো যে হ্যান্ডেলটা হ্যান্ডেলটা ঘোরানোর মাধ্যমে এই ব্লকটা উপরের নিচে আসে, আর এই ব্লেডটা দিয়ে সুন্দর পাতলা করে কেটে নেয়। এটা তো সেলাই মেশিনের মতন দেখা যাচ্ছে। এখানে কত মাইক্রনে কাটতে হবে এটা অ্যাডজাস্ট করা যায়, ঠিক আছে, নিজে যার যেটা ডিজায়ার সেই ডিজায়ার অনুযায়ী অ্যাডজাস্ট করে নিতে হয়। এই যে দেখো এই যে এটা হচ্ছে ওয়াটার বাথ। হ্যাঁ দেখো সেকশন কাটার পরে এই যে রিবন, এটা এগুলোকে রিবন বলা হয়।
তাহলে রিবন গুলোকে ওয়াটার বাথে দিচ্ছে। এটা আলাদা করে নিয়ে নিব। এই যে এই দেখো, দেখছো যে সুন্দর করে স্লাইডের মধ্যে তুলে নেওয়া হলো। ওকে, আমরা এই পর্যন্ত ক্লিয়ার তো? কারো অসুবিধা আছে? জি ম্যাম, তবে এসব ইকুইপমেন্ট কি আমাদের ইউনিভার্সিটি আছে ম্যাম? এইটা আমি কি বলবো, এখন তো আমাদের ফিশারিজ ফ্যাকাল্টিতে এখনো নেই। হ্যাঁ, আর ভেটেরিনারিতে আছে সম্ভবত, আমি যতদূর জানি আছে। ও আচ্ছা, তাহলে তো ভেটেরিনারি ইউনিভার্সিটিতে থাকলেও এসব করতে পারতাম না। না, হাতে কলমে করার সুযোগ কম। আমি চেষ্টা করতাম যে যদি আমি ভেটেরিনারি যে স্যার আছেন ওনার সাথে যোগাযোগ করে যদি আমি ওনার ল্যাবটা তোমাদের ভিজিট করাতে চেষ্টা করতাম আর কি। অ্যাটলিস্ট তোমরা জিনিসগুলো মানে হাতে কলমে না করলেও দেখতে পারতা আর কি। বুঝতে পারছো? ম্যাম জি ম্যাম। ইনশাআল্লাহ আমাদেরও সেটআপ হবে। তারপর দেখো যে আমরা এ পর্যন্ত আছি, এখন কোথায় আছি? স্টেনিং। হ্যাঁ, সেকশনিং করে নিলাম আমরা, তারপরে স্যাম্পলটাকে আমরা স্লাইডে তুলে নিলাম। স্লাইডে তোলার পরে আমাদের কাজ হবে কি, যে স্টেনিং করা। স্টেনিং মানে তো বুঝছোই যে রং করা। তো কেন রং করব আমরা? মাইক্রোস্কোপের নিচে যাতে ভিজিবল। হ্যাঁ, যে কন্ট্রাস্ট করার জন্য আমরা, একটা হচ্ছে ভিজিবল তো হবে সেটা, এবং কন্ট্রাস্ট পাবো আমরা, যে কারণ সবগুলো তো একই যদি হয়ে যায় তাহলে তো আমরা আইডেন্টিফাই করতে পারবো না, বা বিভিন্ন ধরনের শেপ, সাইজ, বা কোনটা নিউক্লিয়াস, কোনটা সাইটোপ্লাজম, বা কোনটা সেল, এগুলো তো আমরা করতে পারবো না, আইডেন্টিফাই করতে পারবো না। যার কারণে আমাদের কন্ট্রাস্ট কালারের জন্য বা আইডেন্টিফিকেশনের জন্য আমরা সবকিছু যাতে ডিস্টিংগুইশ ভাবে বা খুব সুন্দরভাবে বুঝতে পারি, এটার জন্য স্টেনিং করি। এই যে দেখো স্লাইড গুলো, এগুলো স্টেনিং করা হয়ে গেছে আর কি। সেই স্লাইড কালারফুল দেখা যাচ্ছে না? এই কালারফুল। স্টেনিং এ কি ইউজ করা যায় দেখো, যে বিভিন্ন ধরনের যে স্টেনিং এজেন্ট আছে, যে হেমাটোক্সালিন আছে, ইওসিন আছে, তারপর জিমসা স্টেইন, মিথাইলিন ব্লু, মিথাইলিন রেড, তারপর মিথাইলিন অরেঞ্জ, এইগুলো স্টেনিং এজেন্ট পারপাস হিসেবে ইউজ করা হয়। তারপর আমাদের স্লাইডটা স্টেনিং করা হয়ে গেল, আমি দেখাচ্ছি। স্টেনিং এর পরে আমরা যেটা করব, যে মাউন্টিং। তাহলে মাউন্টিং কি, যে মাউন্টিং ইজ এ প্রসেস, দ্য স্টেইনড সেকশনস আর কভারড উইথ কভার স্লিপ উইথ দ্য হেল্প অফ মাউন্টেন্ট। যে মাউন্টেন্ট ইউজ করে যে আমরা কভার, মানে যে দেখো যে এটা দেখেন, এই যে ছবিটা দেখো, এটা মনে করো যে একটা স্লাইডের মধ্যে আমাদের স্যাম্পলটা আছে। এখানে এই যে 1 ড্রপ অফ যে ডিপিএক্স বা কানাডা বালসাম বা যে কোনো ধরনের মাউন্টিং এজেন্ট বা মাউন্টেন্ট ইউজ করব। এটা ওয়ান টাইপ অফ আঠা বলতে পারো, ঠিক আছে? এই আঠা, এটা হচ্ছে স্যাম্পলের উপর দেওয়া হয়। দেওয়ার পরে এই যে দেখো ছোট যেটা কভার স্লিপ, এটাকে বলা হয়, এটা কভার স্লিপ দিয়ে এই স্যাম্পলটাকে ঢেকে দেওয়া হলো, যে আঠা দিয়ে মনে করো যে লাগাই দেওয়া আর কি। তাতে হবে কি, যে এটা যখন আমরা পার্মানেন্ট স্লাইড করতে যাই তখন মেইনলি এটা করা হয়। যে ধরো যে স্লাইডটা আমরা অনেকদিন পর্যন্ত রেখে দিতে পারবো যদি আমরা মাউন্টিং করি, বা মাউন্টিং করলে আমরা স্লাইডটা অনেকদিন পর্যন্ত ভালো থাকবে। কিন্তু মাউন্টিং না করলে তোমার যে স্লাইড, তখন তো টিস্যুটা এমনি হয়ে থাকবে, খোলা হয়ে থাকবে, তাই না? তো খোলা থাকলে তোমার কি, যে এনভায়রনমেন্টাল বিভিন্ন যে লাইট, টেম্পারেচার বলো, এই সব কিছুর কারণে তোমার এটা ক্ষতি হতে পারে, স্যাম্পলটা বা স্লাইডটার বিভিন্ন ধরনের ড্যামেজ হয়ে যেতে পারে।
বা কালার নষ্ট হয়ে যেতে পারে, এই সব কিছু হতে পারে। তো এগুলো থেকে আমরা রক্ষা করার জন্য যদি আমরা দেখি যে স্লাইডটাকে আমাদের অনেক বেশি দিন রাখা দরকার বা আমরা প্রিজার্ভ করব বা পার্মানেন্ট স্লাইড বলি আমরা এটাকে, যে পার্মানেন্টলি আমরা স্লাইডটা তৈরি করব, তখন আমরা এই মাউন্টিংটা করে থাকি। মাউন্টিংটা করা হলে তোমার এই স্লাইডটা অনেক দিন পর্যন্ত ভালো থাকে, কোনো সমস্যা হয় না। এখানে ওই যে যেটা বলেছি, আঠা দিয়ে কি ওই মানে হচ্ছে কাচের মতন ওইটা লাগাই দেয়া হয়? হ্যাঁ হ্যাঁ, ওটা লাগাই দিলে হয়ে যায়, বসায় উপরে জাস্ট বসায় দিতে হয়, আর কিছুই না। ও এই আচ্ছা। দেখো যে এ ড্রপ অফ মাউন্টেন ইজ অ্যাপ্লাইড অন দ্য স্লাইড, মানে কি এটা যে মাউন্টেন মানে আমরা যেটা ইউজ করবো আর কি, ডিপিএক্স বলো কানাডা বালসাম বলো, যে মাউন্টিং যে এজেন্টটা আছে সেটা ওয়ান ড্রপ দিয়ে কভার স্লিপটা উপরে দিতে হবে, দিলে এইটাই তো, এতটুকুই কাজ, আর কোনো কাজ নেই। একটু শুকাইতে হয় আর কি, কেপ্ট অন দ্য টেবল ফর ওভারনাইট টু ড্রাই আপ, যে আঠাটা বসা পর্যন্ত বা একটু শুকানো পর্যন্ত ওয়েট করতে হয় আর কি। এই তো গেল মাউন্টিং। তাহলে আমাদের বাকি আছে কোনটা কোনটা, আমরা সেকশনিং পর্যন্ত দেখেছি তাই না? সেকশনিং এর পরে আমরা দেখি একটু স্টেনিংটা, খুব একটা ভালোভাবে মনে হয় এখানে নাই। এখানে সবগুলো প্রসেস একসাথে করা আছে বুঝছো, একটু অসুবিধা লাগতে পারে। এটা তো টানতে পারতেছি না, টানতে পারলে ভালো হতো, আমি তো শুধু স্টার্নিংটা দেখাতাম। এই নিচের লেখাটা পড়ো তোমরা, যদি সাউন্ড শুনতে পাচ্ছ না, এই নিচের লেখাটাতে নিচে কিন্তু একটু লেখা উঠতেছে, দেখো এই লেখাটা পড়ো, তাও একটু বুঝতে পারবা। যে এই যে বিভিন্ন জাইলিন বলো, তারপর ইথানল, অ্যালকোহল, ওই যে আগের যে স্টেপ গুলো আমি পড়ালাম না প্রথম থেকে, সেই স্টেপ গুলো কিন্তু জি আবার ম্যাম, এখানে ক্লিয়ারিং করতেছে। এজেন্ট। ক্লিয়ারিং, ডিহাইড্রেটিং, তারপরে হচ্ছে ক্লিয়ারিং করতেছে আর ডিহাইড্রেটিং করতেছে। এই যে ওটা আগের স্টেনিং, এই যে এখান থেকে দেখো স্টেনিং শুরু, আগের গুলো ওই আগের স্টেপ গুলো দেখা যাচ্ছিল আর কি। হুম। এখানে ড্রপ দিয়েও এভাবেও দেওয়া যাবে, আবার যদি চাও, কেউ চায় যে অনেকগুলো স্লাইড যদি থাকে তাহলে সবগুলো স্লাইড একসাথে একটা বক্সের মধ্যে নিয়ে ওই মানে সলিউশনের মধ্যে চুবিয়ে রাখবে, সেটাও করা যাবে। দেখো স্টেনিং করার পরে কিন্তু আবার ধুয়ে ফেলতে হয় স্টেনটা। এটা কিন্তু একদম যে ফিক্স তা কিন্তু না, এক একজন এক এক ভাবে করে বা বিভিন্ন ভাবে করা যায়। এই যে স্টেনিং র‍্যাক, কিন্তু এটা স্টেনিং র‍্যাক বা তার জার এটা। তারপরে এই যে দেখো মাউন্টিং করতেছে এখন, দেখো এই যে ড্রপ দিল, মাউন্টেন ওয়ান ড্রপ দিয়ে, তারপর এই যে কভার স্লিপটা দিয়ে দিল, দেখো এই যে মাউন্টিং হয়ে গেল। তারপর এই যে মাইক্রোস্কোপিক অবজারভেশন। তোমরা এগুলো ভিডিও পাবা অনলাইনে, অনেক ভিডিও পাবা ইউটিউবে, হ্যাঁ যদি কেউ
আগ্রহী থাকো দেখতে পারো, সার্চ দিয়ে দেখতে পারো। তারপর আমাদের যে স্লাইডটা তৈরি হয়ে গেল, সেই স্লাইডটা আমরা এই যে মাইক্রোস্কোপে দেখবো। মাইক্রোস্কোপে দেখলে দেখো এই যে কত সুন্দর স্লাইড, দেখছো? এই যে এত কিছু করার পর আমরা এরকম সুন্দর সুন্দর ছবি দেখতে পারবো। এটা কিসের ছবি বলো দেখি, বাম পাশেরটা? স্টোমাক। এই যে স্টোমাকে যে বিলাই থাকে না, এই দেখো বিলাই গুলা দেখা যাচ্ছে। ও আচ্ছা। হ্যাঁ। আর ডান ডান পাশেরটা হচ্ছে আর্টারি। রক্ত নাকি? হ্যাঁ হ্যাঁ, ধরতে পারছো। মানে আর্টারি পুরোটাই, যে যে আরবিসি দেখা যাচ্ছে, লালগুলো আরবিসি, তারপর ডাব্লিউবিসি, প্লাটিলেট সবগুলোই আছে এখানে। দেখছো সুন্দর না দেখতে? আমার তো খুব জি ভালো ম্যাম, লাগে। অনেক কালারফুল। হ্যাঁ। তারপর এটা এটা কিসের একটা ছবি? গিল, একটা গিলের মতো দেখা যাচ্ছে। গিল। গিলের মতো কে বললো? দেখো একদম ভিতরে যে সেল গুলো আছে, হ্যাঁ গিলের যে সেল গুলো দেখো সুন্দর মতো দেখা যাচ্ছে না? সেল গুলো একদম ক্লিয়ার দেখা যাচ্ছে সবকিছু। এটা কিসের ছবি বলো দেখি? এরকম টিউবুলের মধ্যে থাকে না, এই দেখো। এটা কিডনি? হ্যাঁ, এই তো ধরতে পারছো। কিডনি দেখো, যে যে কিডনি টিউবুল গুলো দেখছো না, গ্লোমেরুলাস, তারপর কিডনি টিউবুল, একদম স্পষ্ট বোঝা যাচ্ছে সবকিছু। মানে আমরা যে এই যে এতগুলো স্টেপ করলাম, ঠিক আছে, সবগুলো স্টেপের ফাইনাল যে প্রোডাক্ট সেটা হচ্ছে আমরা এই সুন্দর সুন্দর পিক দেখতে পারবো। এটা এত মনে হয় আর রোহিত রক্তকণিকা নাকি? আরবিসি। হ্যাঁ, এই তুমি তো ভালোই পারো দেখি রে। আরবিসি দেখো, এবং এই যে ব্লু যেগুলো, ব্লু গুলো হচ্ছে নিউক্লিয়াস। হ্যাঁ, এই স্টেনিং এর পারপাসটা বুঝতে পারছো? যে ব্লুটা দেখো, নিউক্লিয়াসটা কিন্তু ব্লু হয়ে গেছে, এটা স্টেনিং এর কারণে। আর আর সারাউন্ডিং যেগুলো আছে এগুলো কি পিঙ্কিশ টাইপের। হ্যাঁ, তার মানে এখানে তোমার স্টেনিং এর যে পারপাসটা, যে সুন্দর করে একদম স্পষ্ট ভাবে বোঝা যাচ্ছে যে কোনটা নিউক্লিয়াস বা পাশে কি আছে, সবকিছু ভালোভাবে বোঝা যাচ্ছে। স্টেনিং এর এটা ইম্পর্টেন্সটা এই জায়গায়। ম্যাম ওই লালটা কি অন্য কিছু? লালটা হ্যাঁ, অনেক সময় ময়লা টয়লাও থাকে, তো এটা আর কিছু না। বা কি এটা আমি এক্সাক্ট জানি না আসলে কি দেখাচ্ছে। এটা যত সহজে বুঝতেছো, এটা করা অনেক কঠিন, বুঝছো? এত সুন্দর সুন্দর পিক নিয়ে আসা এত সহজ না, অনেক কষ্ট লাগে। ঠিক আছে, আমরা মনে হয় শেষের দিকে সবগুলো স্টেপ আমরা কভার করেছি। কারো যা কিছু আছে বুঝতে পারছো মোটামুটি? একটু হলে তো ধারণা পেয়েছো নাকি? জি ম্যাম। জি ম্যাম। 100% তো আমি আসলে কভার করতে পারবো না, সরি। মানে যতটুকু আমি সর্বোচ্চ চেষ্টা করেছি তোমাদেরকে যাতে জিনিসগুলো বোঝানোর। এখন ফাইনালি আমার কাছে আরেকটা ভিডিও আছে। আচ্ছা, এটা একটু দেখো যে এখন পর্যন্ত আমরা যে তোমরা যে স্টেপ গুলো পড়লা, এই স্টেপ গুলো জাস্ট একটু রিকল করো দেখি, যে নিজে নিজেই। যে আমরা প্রথমে দেখেছি যে অ্যানেস্থেটাইজেশন, নিজেরা একটু রিকল করার চেষ্টা করো যে অ্যানেস্থেটাইজেশন করব, দেন আমরা কি করব, ফিক্সেশন না স্যাম্পল কালেকশন করব। কালেকশন অফ স্যাম্পল। হ্যাঁ, স্যাম্পল কালেকশন করার পরে ফিক্সেশন করব। ফিক্সেশনের পরে হচ্ছে কি ডিহাইড্রেশন,
তারপর ক্লিয়ারিং, ক্লিয়ারিং এর পরে হচ্ছে কি ইনফিল্ট্রেশন, হ্যাঁ ইনফিল্ট্রেশন, তারপর এমবেডিং, দেন সেকশনিং, ট্রিমিং ট্রিমিং আছে না? ক্লিনিং বাদ পড়ে গেছে। ট্রিমিং, ও আচ্ছা হ্যাঁ ওর যাই হোক ট্রিমিং, তারপরে আমরা সেকশনিং Sectioning. করব। হ্যাঁ সেকশনিং করার পর তারপর স্টেইনিং স্টেইনিং করব, করব, তারপর মাউন্টিং। মাউন্টিং করব। মাউন্টিং কেন করব? যে পার্মানেন্ট স্লাইড তৈরি স্লাইড হবে। করার জন্য। হ্যাঁ পার্মানেন্ট স্লাইডের জন্য আমরা মাউন্টিং করব। তাহলে এগুলো যে কোনটা কেন করছি, কি পারপাস, কিভাবে করছি আমরা মোটামুটি জেনে গেছি। হ্যাঁ এখন এই সবগুলোর ওভারঅল মনে হয় একটা আছে, দেখো একটু লাস্ট, এটা লাস্ট ওয়ান আমি যে অটোমেটিক টিস্যু প্রসেসর যে দেখিয়েছিলাম তোমাদের, সেই অটোমেটিক টিস্যু প্রসেসরটা এখানে কাজ করবে। হ্যাঁ অটোমেটিক টিস্যু প্রসেসর দিয়ে কিভাবে কাজ করে সেটা একটু দেখো। দেখো এই যে টিস্যুটা এভাবে রাখা, এই যে এটা হচ্ছে অটোমেটিক টিস্যু প্রসেসর। হ্যাঁ দেখো এই যে এখানে কিন্তু স্যাম্পলটা রাখতেছে। হ্যাঁ স্যাম্পলটা রাখার পরে এখানে ফিক্সেশন থেকে শুরু করে ইনফিল্ট্রেশন পর্যন্ত এই সব স্টেপ গুলো এখানে করা যাবে। দেখো এই যে এখন ফিক্সেশনে আছে। হ্যাঁ ফিক্সেশন থেকে ইনফিল্ট্রেশন পর্যন্ত এই স্টেপ গুলো এখানে করা হবে। এই যে স্যাম্পলটা কিন্তু রেখে দিছে, এই যে এই বক্সটার মধ্যে কিন্তু স্যাম্পল গুলো আছে দেখো। তারপরে এই যে দেখো 70% অ্যালকোহলে দিচ্ছে, মানে এই যে 10% বাফার্ড ফরমালিন, এখানে কি ফিক্সেশন ছিল, তারপরে 70% অ্যালকোহলে দিচ্ছে কি করে, ডিহাইড্রেশন করতেছে। তারপরে এই যে এটা গ্রাজুয়ালি পার্সেন্টটা বাড়ানো হয়। হ্যাঁ প্রথমে 70, তারপর 80, তারপর 90, তারপর 100%, এভাবে গ্রাজুয়ালি কনসেন্ট্রেশনটা বাড়ায় দেয়। তারপর এই দেখো জাইলিনের মধ্যে কি করতেছে, ক্লিয়ারিং করতেছে, ডিহাইড্রেশনের পরে ক্লিয়ারিং করলো। এই যে জাইলিন দেখছো, জাইলিনের মধ্যে কিন্তু কি করতেছে, ক্লিয়ারিং করতেছে। এই যে তারপরে এই যে ওয়াক্স ওয়ান, এখানে কি করবে, ইনফিল্ট্রেশন, এই যে ওয়াক্স এর মধ্যে এই দেখো স্যাম্পলটা ওয়াক্স চেম্বারের মধ্যে ডুবাই দিচ্ছে, তার মানে এখানে কি হবে, ইনফিল্ট্রেশন প্রসেসটা এখানে হবে। এই যে ইনফিল্ট্রেশন পর্যন্ত এখানে করা যায়, ফিক্সেশন থেকে ইনফিল্ট্রেশন, তারপর ইনফিল্ট্রেশন করার পরে ওখান থেকে স্যাম্পলটা নিয়ে চলে আসে, এখন এমবেডিং করবে। দেখো আমরা ইনফিল্ট্রেশন পর্যন্ত দেখলাম ওখানে অটোমেটিক টিস্যু প্রসেসরে, দেন এখানে এমবেডিংটা এখানে ম্যানুয়ালি করা হবে। এই যে দেখো আগে যে রেখেছিল না, আগে এই যে এই ট্রেটার মধ্যে দেখো স্যাম্পলটা রেখে এখানে ওই যে মোল্টেন ওয়াক্স বা গলিত মোমটা এখানে দেওয়া হবে। এই যে এখান থেকে মোমের মধ্যে স্যাম্পলটা বসায় দিচ্ছে। এই যে দেখো এখন মোম ঢেলে দিবে, এই যে মোম ঢেলে দিল কিন্তু, হ্যাঁ দিয়ে রেখে দিল। এই যে যখন এটা সলিড হয়ে যাবে, প্যারাফিনটা সলিড হয়ে গেলে এই যে দেখো এই যে ব্লকটা তৈরি হয়ে গেল। ঠিক আছে দেখছো, এই যে স্যাম্পল কিন্তু এখানে বসে গেছে। এই যে এখন এটা কি করবে, এই যে সেকশন, তারপর এটা মাইক্রোটম মেশিনে নিয়ে সেকশনিং করবে।
এই যে দেখো, এই যে রিবনটা সুন্দর করে বের করে নিচ্ছে। এই যে ফিতার মতো না, এই জন্য এটা কি রিবন বলা হচ্ছে, রিবন। তারপর এটাকে কি করবে, ওয়াটার বাথের মধ্যে দিয়ে দিবে। দিলে ওয়াটার বাথে দিলে উপকারী কাজটা কি হয় জানো, এই যে রিবনের মধ্যে কিন্তু প্যারাফিন থাকে, তাহলে ওয়াটার বাথে যখন 40 অ্যাবভ টেম্পারেচার থাকে তখন এই প্যারাফিনটা কিন্তু গলে যায়, প্যারাফিনটা গলে স্যাম্পলটা আলাদা হয়ে যায়। এই যে এখানে কিন্তু নর্মাল পানি, এটা কিন্তু হট ওয়াটারে দেয়নি, নর্মাল ওয়াটারেই দিচ্ছে, যার কারণে কিন্তু এটা গলে যায়নি। নর্মাল ওয়াটারে দিচ্ছে কেন, যে এইটা মানে রিবনটা একটু সুন্দর হওয়ার জন্য, বা এই কোকড়ানো ছিল না, এই কোকড়ানোটা সোজা হওয়ার জন্য। এই যে দেখো টিস্যুর মধ্যে স্যাম্পলটা সুন্দর করে উঠে আসছে। এখন এই স্লাইড গুলো কি করবে, স্টেনিং করবে, দেন মাউন্টিং করবে, দেন মাইক্রোস্কোপিক অবজারভেশন, তারপর শেষ। আমরা আমাদের এক্সপেরিমেন্টের শেষ পর্যায়ে আছি, এখন কনক্লুশন। নিজেরা লিখে নিবা, এটা অনেক পড়াইছি। পুরো এক্সপেরিমেন্ট থেকে বেশি না, অল্প একটা প্যারা 5-6 লাইন, ঠিক আছে, নিজের মতো করে একটা কনক্লুশন সবাই অ্যাড করে নিবা, খাতায় লিখবা আর কি। বেশি বড় লেখার দরকার নেই, সর্বোচ্চ 8-10টা লাইন লিখতে পারো, এর বেশি। ওকে, আমরা কি বুঝতে পেরেছি তো ইনশাআল্লাহ? জি ম্যাম। ম্যাম ইন্ট্রোডাকশন কি শুরুতে অ্যাড ইন্ট্রোডাকশন করা লাগবে? লেখা আছে না নাকি নাই? জি ম্যাম, লেখা আছে ইন্ট্রোডাকশনটা। ও থাকলে তো লাগবে না, থাকলে লাগবে না, না থাকলে অ্যাড করে নিও। ওকে, আমরা শেষ করে দিচ্ছি, আমাদের এই পর্যন্তই ছিল এক্সপেরিমেন্ট। ম্যাম কনক্লুশনটা কি ম্যাম নিজের মতো করে লিখবো? নিজের মতো করে লিখবা, হ্যাঁ ওকে। সবাই নিজের মতো, কেউ কপি পেস্ট করো না আবার, এই সিম্পল একটা জিনিস, ঠিক আছে, চেষ্টা করো নিজের মতো করে লিখতে। কোনো কোশ্চেন আছে কারো, জানার আছে আরো কিছু থাকলে বলো। ঠিক আছে, আশা করছি বুঝতে পেরেছো, কারো যেহেতু কোনো কোশ্চেন নেই, আজকে এই পর্যন্তই, ভালো থাকো, আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম। ম্যাম। আসসালামু